তো রাষ্ট্রীয় যে সেবাগুলা বা যেটা বলা হয় ৫ই আগস্ট যে বৈষম্যহীন দূরীকরণ করা হয়েছে, শুধুমাত্র মুখেই বলতেছি আমরা, কিন্তু বাস্তবতা অনেকটা ভিন্ন। যদি উদাহরণস্বরূপ বলি, আমি নিজে এখনও ভুক্তভোগী। ৫ই আগস্ট থেকে আজ অবধি প্রায় ১ বছর হতে চলছে। আমি এখনও কোনো নাগরিক সেবা যে রাষ্ট্রীয় লোনগুলো একটাও পাচ্ছি না। ইভেন যদি কোথাও অ্যাপ্লাই করি, আবেদন করার পর নথিপত্র সব সঠিক থাকা সত্ত্বেও আমাকে লোন দিচ্ছে না, বলছে মামা খালু হ্যালো লাগবে ইত্যাদি ইত্যাদি। তা আসলে কোথায় বৈষম্যহীনটা হলো? এখানে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে। আর দ্বিতীয়, যেহেতু আমরা এখন তরুণরাই হিসেবে রাষ্ট্র পরিচালিত করতেছি, এটা সত্য, যদিও ডক্টর ইউনূস সাহেব ওটা প্রধান উপদেষ্টা হিসেবে ভূমিকা রাখছেন, কিন্তু তরুণরা যদি রাষ্ট্র চালাচ্ছে, তাহলে তাদের যে উদ্বেগ, যে কি বলবো, আকাঙ্ক্ষা চাহিদা ছিল মানে বৈষম্য দূরীকরণ করা। তো বৈষম্য দূরীকরণ হচ্ছে, আমি যেটা বুঝি, যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, ভেদাভেদ থাকবে না, যার যেটা প্রাপ্য বা হক বা রাষ্ট্রীয় সেবাগুলো সে সুনিশ্চিতভাবে পাবে। এটা হলো বৈষম্যহীন। তো সেখানে আমি একজন তরুণ হিসেবে আমার মনে হয় আমার উপজেলায় কোনো ব্যাংক বাকি নাই যে আমি না গিয়েছি। আর এমন কোনো ব্যাংকে আমি আবেদন না করেছি। তাই দুঃখজনক বিষয় একটাই হলো, মানে নিয়মাবলী সত্য, আমার নথিপত্র সঠিক থাকা সত্ত্বেও আমাকে কেউ এখন পর্যন্ত লোন দিচ্ছে না। তার মানে আমি এখনও মানে আমার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত। তো এটা আসলেই কষ্ট দেয়। তো আমার এখানে একটু মানে প্রশ্ন রইলো এই তরুণীদের কাছে। তারা শুধু বলে যে না, আমরা ৫ই আগস্টে বৈষম্য দূর করেছি, আমাদের তরুণরা রক্ত দিয়েছে। তাই তরুণরা যদি রক্ত দিয়ে থাকে, তাহলে বৈষম্য দূর কোথায় হলো? তা আমি তো এখনও ভুক্তভোগী, আমি তো এখনও আমার রাষ্ট্র সেবা থেকে বঞ্চিত। তো এইগুলো আসলে দেখবে কারা? আর এখন দেখা যাচ্ছে, যদি এরকম ঘটতে থাকে, তাহলে ওই তরুণদের মতন আমিও ক্ষমতা হাতে নিতে বাধ্য হব। আর আমি যদি বাধ্য হই, তাহলে তো আবার দেখা যায় নতুনভাবে একটা বৈষম্য দূরীকরণ হতে পারে। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নামটা উচ্চারণ করলে স্বাধীনতার ঘ্রাণ চলে আসে, এটা সত্য। প্রিয়তার চেতনা থেকে বাংলাদেশে আওয়ামী লীগ গঠিত হয়েছে। হ্যাঁ, এটাও সত্য। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক পরিচালনায় ভুল ছিল, এটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এটা হলো চিরন্তর সত্য। আর সেই সাংগঠনিক ভুলের জন্য এই ৫ই আগস্ট ঘটনাটা ঘটে গিয়েছে। এটা আবার ভালো হয়েছে, তরুণীদের আমি ধন্যবাদ জানাই যে তাদের জন্য বৈষম্যহীন হওয়ার একটা রাস্তা তৈরি হয়েছে। কিন্তু এখনও পরিপূর্ণ বৈষম্যহীন হয়নি, মানে বৈষম্য দূরীকরণ হয়নি এখনও। তার বড় প্রমাণ হচ্ছে আমি নিজে সাক্ষর, যে আমি এখনও রাষ্ট্রীয় সেবা থেকে বঞ্চিত। আর বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডের একটা প্রতীক, এটা আমাদের মানতে হবে দল বল নির্বিশেষে। এখন হয়তো বা সবার মন তার সমান নয়, আল্লাহ সবাইকে মন দিছে, যাকে ভালো লাগবে সে তাকে ভালোবাসবে। কিন্তু দল বল নির্বিশেষে যদি রাষ্ট্র বিবেচনা করা হয় বা যদি বিচার করা হয়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে আপনার স্বাধীনতার পক্ষের দল। আসলেই বিবেকে প্রশ্ন বা লাড়া দেয় যে, যে আমার পিতা, যে আমাকে জন্ম দিয়েছে, তাকে যদি আমি মূল্যায়ন না করতে শিখি, তাহলে আমার জন্ম মিথ্যা হয়ে যায়। হতে পারে আমার পিতা খারাপ ছিল, কিন্তু সে তো আমার জন্মদাতা। তো সেক্ষেত্রে আসলেই বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের পিতা। এখন যেহেতু যদি বলা হয়, নবীর জীবনীতে তাদেরকে অনেকে ঘৃণা করছে, অবহেলা করেছে বা বঞ্চিত করেছিল। তো নবী যদি অবহেলিত হয়ে থাকে, আর সে তো একজন মানুষ, তো সেক্ষেত্রে আসলে এটা খুবই দুঃখজনক বিষয় যে আসলে এটা কখনো আশাকাঙ্ক্ষিত ছিল না যে তার বাড়িটা এভাবে মানে ৩২ নম্বর বাড়িটা ভেঙে চুরে করে দিবে। তো এখানে আসলে রাষ্ট্রীয় যারা পরিচালিত করেছিল ৫ই আগস্ট পর থেকে, তাদের কোথাও অবহেলিত আছে। আপনি দেখবেন অন্য দলীয় যদি বলা হয় বাংলাদেশের আওয়ামী লীগের পর যে বিএনপির অনেক সিনিয়র নেতা কিন্তু এই ৩২ নম্বর বাড়ি ভাঙ্গা থেকে অনেকটা দুঃখ প্রকাশ করতেছে। তো সেক্ষেত্রে এটা আসলেই কোনো আশা কাম্য ছিল না। কিন্তু হ্যাঁ, তরুণদের বা তরুণীদের এখনও পরিপূর্ণ রাজনীতি যে মেধা, তাদের ওইরকম বহিঃপ্রকাশ ঘটেনি। কিন্তু কোনো একটা দল এটাকে মানে সুযোগে কাজে লাগাইছে। যেমন বলে না, চোর যখন পালিয়ে যায় ধর ধর একটা উচ্চারণ করে, ওইরকম একটা সুযোগে কাজে লাগিয়েছে। কিন্তু হ্যাঁ, ৩২ নম্বর বাড়িটা ভাঙার পর যারা প্রকৃত দেশকে ভালোবাসে, সবার মনে একটু হলে কষ্ট লেগেছে, এটা সত্য। কিন্তু আমি আশা করি এরকম ঘটনা আর আগামীতে ঘটবে না ইনশাল্লাহ, এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে। কেননা বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রশাসন এখন এটা অনেকটা ভূমিকা কঠোরভাবে নিচ্ছে। আপনি দেখেন, মব কিন্তু এখন নিষিদ্ধ বাংলাদেশের জন্য, এটা কিন্তু ওখান থেকেই আসছে। তো এখন মবের বিরুদ্ধে কিন্তু মারাত্মক কঠোর শাস্তির প্রয়োগ চলতেছে। তো এই জন্য অবশ্যই আমি মানে বাংলাদেশ প্রশাসনকে এবং বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দিচ্ছি। কেন এই উদ্যোগটা যদি আগে নিত, তাহলে ৩২ নম্বর বাড়িটা থেকে যেত। আর যে ভাষ্যটা বলছেন, আপনি জানেন কিনা জানি না,
কিছুদিন পূর্বে ভারত থেকে একটা কথা বলেছিল যে বাঙালি হচ্ছে অশিক্ষিত জাত। কথাটা অযৌক্তিক নয়। এটা যদিও আমি বাঙালি, আমাকে মেনে নিতে হচ্ছে আসলে আমরা অশিক্ষিত জাতি। যদি অশিক্ষিত জাতি না হোক, একজন ব্যক্তি সে রাষ্ট্রের প্রধান ছিল, রাষ্ট্র গঠন করছে, তার ভাস্কর্য ভাঙাতে কী লাভ রয়েছে? এটা তো আমাদের অত্যধিক ক্ষতি হলো, আজ না হোক কাল হোক। যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে, এগুলো তো আবার পুনর্নির্মাণ করবে। তো নির্মাণ করলে তো আমাদের দেশের অর্থনীতি ডাউন ক্ষতি হলো। এই জন্য আসলেই আমাদের শিক্ষার খুব অভাব। এই জন্য সুশিক্ষার খুবই প্রয়োজন। যারা এখন ওরকম ব্যক্তিবর্গ রয়েছেন, যারা সুনীতি ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, তাদের দিক নির্দেশনা, তাদের নির্দেশ, তাদের আদেশগুলো অবশ্যই আমাদের মেনে চলা উচিত।